খুব সাবধানে যেতে হচ্ছে। স্লিপ করার 205% চান্স আছে। বামনি ফলসের একদম মেন পয়েন্টে, মানে যেটা আলটিমেট, নিচে একদম চলে এসেছি। আগেরবার ঠিক এইখানে এসেছিলাম 25 ডিসেম্বর ক্রিসমাসের ছুটিতে। আমি জাস্ট জায়গাটার সাথে আজকে মেলাতে পারছি না, মানে পুরো মনেই হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি। তাও আবার ইন্ডিয়া তো ছেড়ে দিন, আমি যে ওয়েস্ট বেঙ্গলে আছি, পুরুলিয়াতে আছি, সেটা ভাবাই যাচ্ছে না। মুরুগুমার পরে আরেকটা নতুন ডেস্টিনেশন, মার্বেল লেক। এটা কিন্তু ন্যাচারাল লেক নয়, খনন করে আর কি এই লেকটা তৈরি হয়েছে। বাট এখান থেকে ভিউটা অসাধারণ। আর দিনের বেলা তো এখন ভালো লাগছেই, রোদ পড়েছে, কিন্তু সানসেটের সময় আরও সুন্দর দেখতে লাগে। উপরের একটা ভিউ পয়েন্টে আছি, ওইখান থেকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন। চলে এসেছি মার্বেল লেকের ভিউ পয়েন্ট থেকে বামনি ফলসে। এটা মানে অযোধ্যা পাহাড়ের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশনস। এবার নিচে নামতে হবে, অনেকটা হাঁটা আছে, তাই তো বাবু? অনেকটা হাঁটা আছে, সিঁড়ি দিয়ে দিয়ে নেবে নেবে। চলো পানি দিলা রে, চলো। অনেকেই আসছেন যারা হেঁটে মোটামুটি অবস্থা কাহিল হয়ে যাওয়ার মতো। আমরা এখন নামছি, এখন এনার্জি ফুল আছে। নামার সময় কী হবে সেটা আলাদা কথা। আপাতত চার্জড আপ। ছোটো ব্রিজের মতো করা আছে, ব্রিজের ওপর দিয়ে সবাই আসছে। এখানে অনেকে বসেও আছেন, এই পাথরের মধ্যে দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আধ ঘন্টা তো লাগবেই আমাদের। এরকম জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে যাওয়া। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, কেউ যদি বামনি ফলসে আসেন অবশ্যই 5টার আগে আসবেন, কারণ 5টার পরে বন্ধ হয়ে যায়। এলে অবশ্যই প্ল্যান করতে হবে। মোটামুটি 5টায় বন্ধ হয়, মানে আপনাকে 3টে সাড়ে 3টের মধ্যে, কি 3টে সাড়ে 3টের মধ্যে রাফলি ঢুকে যাওয়া উচিত, যাতে পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখা যায়। তো একদম অন্ধকার হয়ে গেলে আপনি কিছুই দেখতে পাবেন না। এলে অবশ্যই 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসুন। সাথে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে আরও আগে আসতে বলবো। বাট হ্যাঁ, তাই না, কারণ এই জায়গাটায় টাইম লাগবে, এবং বয়স্ক মানুষের আমার মনে হয় এখানে হাঁটতেও অসুবিধে হবে। হ্যাঁ, এখানে না আসাটাই প্রেফারেবল। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন সাথে বয়স্ক কেউ আছেন, যেতে ইচ্ছে কিন্তু হয়তো যাওয়াটা সম্ভব হচ্ছে না শারীরিক অবস্থার জন্য, তাহলে এখানে কাছাকাছির মধ্যেও 2-1টা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনারা বামনি ফলস দেখতে পারেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিউ পয়েন্ট কাছাকাছির মধ্যে, মানে বেশি যদি পুরোটা না যান তাহলে সামান্য কিছু সিঁড়ি নামার পরে এরকম একটা ভিউ পয়েন্ট আছে। তো আলটিমেটলি চলে এসেছি বামনি ফলসের একদম মেন পয়েন্টে, মানে যেটা আলটিমেট, নিচে একদম চলে এসেছি। এই শীতকালেও আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে জলের স্রোতটা কতটা। মানে শীতকালে সাধারণত এই ঝর্ণাগুলো, যেগুলো ন্যাচারাল আর কি ঝর্ণা, সেগুলো সাধারণত শুকিয়ে যায়, বাট এখানে অদ্ভুতভাবে জলের যথেষ্ট মানে আর কি স্রোত আছে। আমরা কত টাকা খরচা করে বাইরে ঘুরতে যাই, কিন্তু আমাদের কলকাতার এত কাছে এত সুন্দর সুন্দর লোকেশান আছে। অ্যাটলিস্ট আমি তো ম্যাক্সিমাম লোকেশানই জানি না, যখন আসি তখন ভাবি যে সত্যি এত সুন্দর সুন্দর জায়গা আছে। জাস্ট উইকেন্ড ডেস্টিনেশন, মানে সকালবেলা বেরোলে আর কি দুপুরবেলার মধ্যে পৌঁছে যাবো, গিয়ে সারাদিনটা ঘুরে দেখতে পারবো। তো এইগুলো যখন ওই মুরগুমা, তারপরে বামনি ফলস, এই ধরনের লোকেশানগুলো দেখি, তখন মনে হয় যে আমরা কাছের লোকেশানগুলোই দেখা হয় না, কিন্তু আমরা দূরে চলে যাই।
এবার বেসিক্যালি মেন পরীক্ষাটায় বসতে চলেছি। এতক্ষণ পরীক্ষার আগে টেস্ট পেপার সলভ করছিলাম। নাবাটা ডিফিকাল্ট হলেও নাবা গেছিলো, ডাউনহিল অতটা তাও অসুবিধে হয় না, কিন্তু আপহিল এই ধরনের পাথুরে জায়গায় মেন পরীক্ষা এবার শুরু। বেশ চাপের রাস্তাটা, বাচ্চাকে নিয়ে এলেও খুব সাবধানে, মানে এবারে যাতে স্পিড না করে তার জন্য সারাক্ষণ হাত ধরে রাখতে হবে। মোটামুটি হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি উপরে উঠতে পারবো, দেখি কতক্ষণ লাগে। মোটামুটি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এক্সারসাইজটা আরও বাড়াতে হবে মনে হচ্ছে। মানে এত ভালোবেসে ভিডিওগুলো বানাচ্ছি, যদি আপনাদের একটু সাপোর্ট পাই তাহলে হয়তো আরেকটু কনফিডেন্স বাড়বে, আরও হয়তো বেটার ভিডিও তৈরি করতে পারবো। বাট ইনিশিয়ালি আপনাদের সাপোর্টটা, এবং ইনিশিয়াল কেন, পরবর্তী ক্ষেত্রেও আপনাদের সাপোর্টটা যথেষ্ট দরকার। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন আমার ভিডিওগুলো, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, বাবা মা, বাড়ির গুরুজন, ছোট যারা, তাদের সাথে শেয়ার করুন। প্লিজ দেখুন ভিডিওগুলো, আমি অনেক চেষ্টা করছি। আর অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, ভালো লাগবে যদি আপনারা করেন। আমিও আরও চেষ্টা করব যে নিজেকে আরও ইমপ্রুভ করার। ছোট্ট একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার হাঁটা শুরু। মোটামুটি হাফের বেশি চলে এসেছি। তো পরীক্ষা এখনও চলছে, 4 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা মোটামুটি দিয়ে ফেলেছি, আর 2 ঘন্টা দিতে হবে। লাস্টের দিকের রচনা টচনাগুলো এখনও বাকি আছে। সামনে খুব সুন্দর একটা ব্রিজ মতো করা আছে, আর এটা এই হ্যাঙ্গিং ব্রিজ টাইপের, যদিও সিমেন্টের বানানো আর বাঁশের বেড়া দেওয়া, কিন্তু এটা ওই হালংয়ের হ্যাঙ্গিং ব্রিজের একটা ফিল পাচ্ছি এখানে। ওই যে তুহিন এখানে জল খাচ্ছে নাকি মুখ থেকে জল দিচ্ছে, খুব হাঁপিয়ে গেছে তুহিন বাবু। ওই ঝর্নার জল দিয়ে নিজেকে রিফ্রেশ করে নিচ্ছে। ফুল মার্কস। এই যে রাস্তায় চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠে ফলস দেখা হয়ে গেছে, ফলস দেখে ওপরে চলে এসেছি। পরীক্ষায় সাকসেসফুলি পাস করলাম। লাস্টে চলে এলাম এখন খয়রাবেড়া ড্যামে। আমার জাস্ট পিছনে হচ্ছে চামটাবুরু, যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট আর কি, 720 মিটার উচ্চতা। আমি ভাবছিলাম যে ওপরটায় যদি ওঠা যায়, ওখান থেকে নিচের ভিউটা কি দুর্দান্ত দেখতে লাগবে। একবার যদি উঠে যাওয়া যায়, ওপর থেকে যে ক্যাপচারগুলো হবে আর কি, যে ফটোগুলো তুলবো, সেগুলো ডেফিনেটলি প্রত্যেকটা পিকচার পোস্টকার্ড তো হবেই। তো আপনাদের যদি সেই ফিটনেস থাকে তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন। আর আপনারা যদি কেউ অলরেডি উঠে থাকেন তাহলে জানান যে আপনারা উঠেছেন, আপনাদের অভিজ্ঞতা কীরকম ছিল। আমি খুব ইন্টারেস্টেড জানার জন্য যে ওপর থেকে নিচটা কীরকম দেখতে লাগে। ইভেন যদি ফটোগ্রাফস শেয়ার করতে পারেন সেটাও করুন। এখানে অনেকে আর কি মাউন্টেনিয়ারিং শেখেনও, রক ক্লাইম্বিং শেখেন এখানে উপরে। যারা নতুন শিখছেন তারা এখানে প্র্যাকটিস করেন। এখানে আর কি বিভিন্ন পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডও আসে আপনার শীতকালে। এখনও ঠান্ডাটা সবে পড়ছে বলে এখনও ততটা আসেনি, বাট ডেফিনেটলি ঠান্ডা বাড়বার সঙ্গে সঙ্গে আর কি, যত ঠান্ডা বাড়বে বাইরের অনেক পাখি এই ড্যামটাতে আসে। অনেকে ফটোগ্রাফির জন্য আসেন এখানে। জাস্ট সানসেট হওয়ার দিকে আর কি, এখান থেকে সানসেটটা দেখতে দুর্দান্ত লাগে। মানে অনেক মানুষ আসেন এখান থেকে সানসেটটা দেখার জন্য। ওদিকে যে জঙ্গলটা আছে তার পিছনে সূর্যটা অস্ত যায়, এবং আলোটা যখন পড়ে আপনার গাছগুলোর উপরে, অসাধারণ দেখতে লাগে। সেই আর কি ভাবছিলাম যে আজকের দিনটায় কতগুলো জায়গা আমি কভার করলাম। সেই সকালবেলা 5:10 বেরিয়ে এখানে পৌঁছেছি, রাস্তায় ব্রেকফাস্ট করেছি, কতগুলো জায়গার ওপর দিয়ে গেছি,
দিয়ে এখানে এসে সঙ্গে সঙ্গে তুহিনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি পুরো অযোধ্যা পাহাড়টা এক্সপ্লোর করার জন্য। ভাবছিলাম যে কটা জায়গা দেখতে পারবো, সম্ভব হবে কি না এত কম টাইমে, কিন্তু অদ্ভুতভাবে ম্যাক্সিমামটাই কভার করে নিয়েছি। ইভেন এবারে মুরুগুমাটাও গেছি, রাস্তাটা যথেষ্ট মানে আর কি গন্ডগোলের রাস্তা, কিন্তু সেটাও কভার করেছি। তারপরে বামনি ফলস গেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম, এখন খয়রাবেড়া ড্যামে আছি, ম্যাক্সিমামটা কভার করে নিয়েছি। কালকে যাব হচ্ছে ফেরার আগে পাখি পাহাড়, তারপরে পাদ্রি ড্যাম, এগুলো দেখার ইচ্ছে আছে। আমি যেটা বুঝলাম যে ডেফিনেটলি নিজের গাড়ি যদি থাকে বা আপনারা যদি কেউ বাইকে আসেন, আমার মনে হয় একটু নেক টু নেক হয়ে যাবে, কিন্তু কভার করতে পারবেন, মানে অসুবিধে হবে না। বাট হ্যাঁ, কোনো জায়গায় খুব বেশিক্ষণ টাইম দিতে পারবেন না, বাট এতটা টাইম দিতে পারবেন যে যাতে আপনি একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করেন, ছবি তোলেন, একটু ঘোরেন, এই টাইমটা আপনি দিতে পারবেন। উইকেন্ড ট্যুর শীতকালে যদি আপনি করতে চান, আদর্শ জায়গা অযোধ্যা পাহাড়। এখানে ফ্যামিলি নিয়ে আসুন, ঘুরুন, খুব ভালো লাগবে। বাট হ্যাঁ, ট্রেনে এলে টাইমটা আপনার বেশি লাগবে, তাহলে হয়তো আপনাকে বৃহস্পতিবার দিন রাত্রিরে ট্রেন ধরলে আপনার ভালো। কিন্তু গাড়ি নিয়ে এলে যদি হাতে টাইম কম থাকে, আপনি শনিবার আপনি সকালবেলা যদি ঢুকে যান, তাহলে ঘুরে আপনি রোববার দিন বিকালবেলার দিকে স্টার্ট করে কলকাতা পৌঁছে যেতে পারেন। সারাদিন ট্রিপ করার পরে আমি আর তুমি এসেছি এখানে এগরোল খেতে, এবং বসে আছি, আমরা ওয়েট করছি। ট্রিমেন্ডাস টায়ার্ড, এগরোল তৈরি হচ্ছে, তারপরে এগরোল খাবো, খেয়ে তারপরে হোটেলে যাবো। তুহিনের সাথে আজকে দারুণ ঘুরলাম একদিনের মধ্যে, মানে যেভাবে অযোধ্যা পাহাড় ঘুরলাম। আপনারাও যখন আসবেন প্রকৃতির প্রাঙ্গণে, তুহিন যদি ফ্রি থাকে, ও এমনি বিজি থাকে, বাট যদিও ফ্রি থাকে তাহলে ডেফিনেটলি তুহিনকে সাথে নিয়ে নেবেন, কারণ তাহলে কী হবে, আপনার টাইমটা খুব আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন। না হলে আপনি যে রাস্তাগুলো আপনি চেনেন না বা আমি চিনি না, সেগুলো তুহিন যেহেতু এখানকার লোকাল মানুষ, তো খুব ইজিলি আপনাকে খুব কম টাইমের মধ্যে তুহিন গাইড করে দেবে। সারাদিন ঘুরে এসে চান করে এখন একদম ফ্রেশ। এখন বেরোচ্ছি হচ্ছে এখানকার বিখ্যাত চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম নামেও আমরা জানি। এখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। ভারত কেন, সারা পৃথিবী থেকে লোক এসে এখানে দেখতে আসে। আপনারা এসে মুখোশ কিনতেও পারেন। আমি আগের বছর যখন এসেছিলাম, খুব সুন্দর একটা মুখোশ কিনে নিয়ে গেছিলাম বাড়ির জন্য। সন্ধেবেলা আমি ইচ্ছে করেই দেখতে যাচ্ছি, কারণ যখন দোকানগুলোতে লাইটগুলো জ্বালায়, মুখোশের ওপরে যে রিফ্লেকশনটা হয়, সেটা দেখতে দারুণ লাগে। মুখোশ গ্রামে গিয়ে এখন মুখোশ দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখন সন্ধে 6টা বাজে। শীতকালের দিন মোটামুটি 7:30 8টা পর্যন্ত খোলা থাকবে। এখান থেকে ওই 2-3 কিলোমিটারের মধ্যে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি চড়িদা গ্রামে, যেটাকে মুখোশ গ্রামও বলা হয়। তো এখানে আপনার বিভিন্ন ধরনের ছৌ নাচের মুখোশ পাওয়া যায়। ভারত থেকে শুধু না, সারা পৃথিবী থেকে মানুষ দেখতে আসেন এখানকার মুখোশ। তো এই গ্রামটার পিছনে একটা অদ্ভুত ইতিহাস আছে, যে ইতিহাসটা প্রায় 150 বছরের পুরনো। তো এখানে বাঘমুন্ডির রাজা ছিলেন রাজা মদন মোহন সিং দেও। তো উনি বর্ধমান থেকে সূত্রধর কমিউনিটিকে আপনার এখানে নিয়ে আসেন ওনার নিজের রাজবাড়ির প্রতিমা তৈরি করার জন্য। তারপর ওনারাই আর কি ছৌ নাচের যে মুখোশ হয় সেটা এখানে তৈরি করতে শুরু করেন। সেটা প্রায় 150 বছর পুরনো ইতিহাস। তো এই ছৌ নাচের মুখোশ যেটা তৈরি হয়, এটার ইন্সপিরেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিরাতনি, শিব আর দুর্গার আর কি একটা অবতার বলা যেতে পারে। সেখান থেকে এনারা ইন্সপিরেশন পেয়েছেন, এবং এখন বিভিন্ন ধরনের মুখোশ আমরা এখানে দেখতে পারি। আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো এই ধরনের মুখোশ থাকবে, অনেকেরই ড্রয়িং রুমে থাকে, আমরা দেখেছি। তো এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো, আর এখানে যে দাদারা যারা তৈরি করেন, বহু বছর যুক্ত আছেন এই শিল্পের সাথে, ওনাদের সাথেও কথা বলে নেব। আমি চড়িদা গ্রামে ঘুরতে ঘুরতে এরকমই একটা মুখোশের দোকানে এসেছি, দাদাদের সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল, ওনাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দাদা, আপনারা কতদিন ধরে মোটামুটি এই শিল্পের সাথে যুক্ত আছেন? আমার নাম মৃত্যুঞ্জয় সূত্রধর। তো আমরা মোটামুটি 10 বছর বয়স থেকে এই কাজটা লাগু আছে, পরম্পরা এটা আমাদের চলে আসছে। এখানে দেখুন, যেমন ছৌ নাচের মুখোশ পাবেন, দুর্গা, কালী, গণেশ, কার্তিক, আচ্ছা, মানে বিভিন্ন দেবদেবীর সব মুখোশ আপনারা পাবেন। আচ্ছা। যদি ছৌ নাচের আপনি নেবেন, হ্যাঁ, তাহলে মোটামুটি 1000-1200 থেকে স্টার্টিং, এর থেকে উপর আপনি নিতে পারেন। আচ্ছা। আর মোটামুটি
7,000 8,000 পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের যদি ধরুন কেউ ফোন করে দেয়, তাহলে যদি কলকাতায় পার্সেল করতে হয় সেটা কি আপনারা সেই সুবিধা আপনাদের আছে? হ্যাঁ, সুবিধা আছে। তাহলে আপনাদের ফোন নাম্বারে যদি কেউ ফোন করে তাহলে আপনারা কলকাতাতেও পার্সেল করে পাঠিয়ে হ্যাঁ, প্যাকিং করে পাঠিয়ে কুরিয়ার করে দিতে পারি আমরা, এখান কুরিয়ার থেকে করে courier দিতে পারেন আপনারা। এখন আপনার বিজনেসের অবস্থা কিরকম? আগে মানে টুরিস্ট পার্টি একটু কম আসতো, আচ্ছা। এখন মানে প্রচুর পরিমাণে আসে। মানে প্রচারের জন্য যেহেতু মানুষ জানতে পেরেছে জানতে এবং পেরেছে, জানতে খুশি পেরেছে যে এখানেই তৈরি হয় জিনিসটা, সেই জন্য আপনার এখানে এসে আপনাদের থেকে নিয়ে যায়, হ্যাঁ, তাই তো? এখানে মানে এখন বিজনেসটা মোটামুটি ঠিক চলছে। আমাদের চড়িদা গ্রামের সাঁওতাল যে মুখোশটা আমি আপনাদের দেখালাম, যেটা কলকাতায় খুব পপুলার, আমাদের অনেকেরই ড্রয়িং রুমে এই মুখোশটা আছে। তো সেই মুখোশটার পিছনে একটা ইতিহাস আছে। এটার ইতিহাসটা দাদা বলবেন, কারণ এই ইতিহাসটা দাদার ফ্যামিলির সাথে জড়িত আর কি, কারণ ওনাদেরই পূর্বপুরুষ ফার্স্ট এই মুখোশটা বানিয়েছিলেন, উনি যেটা আমাকে বললেন। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম পরিমল দত্ত। আমার দাদু নকুলচন্দ্র দত্ত, উনিই প্রথম বানিয়েছিলেন। আচ্ছা, ওই বানানোর প্রচলিত এখন প্রত্যেক দোকানে আপনি দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে চলে এলাম হরেন দত্তদার দোকানে। এখানে বিভিন্ন ধরনের ছৌ নাচের মুখোশ দেখলাম। স্বভাবতই আর কি দেখে একটা কোয়েশ্চেন আমার মাথায় এলো। আমি জিজ্ঞেসও করে ফেললাম হরেন দত্তদাকে যে দাদা, এগুলো তো আমরা সবাই দেখি, সবার বাড়িতেও থাকে, আমরা কিনে নিয়ে যাই, কিন্তু এটা তৈরি হয় কিভাবে? হরেনবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো আমাদের খুব সুন্দর একটা ডিসকাশন হচ্ছিল যে এই মুখোশগুলো কিরকম ভাবে তৈরি হয়, কতদিন লাগে, একটু যদি আমাদেরকে বলেন আপনি ডিটেলসে। আচ্ছা, বলে দিচ্ছি। এটা প্রথম কাঁচা মাটি তৈরি করলাম। আচ্ছা, কাঁচা মাটি তৈরি করার পরে উনানের ছাই ঝেড়ে দিলাম, ও মাটির উপরে চিপকে গেল ছাইটা। তারপরে পাতলা ময়দার আঠা করতে হয় তুতে দিয়ে, আচ্ছা, 10 লেয়ার 12 লেয়ার 15 লেয়ার, ঠিক। যেমন সাইজের মুখোশ ওটা মোলায়েম করে করে ওর উপরে দিতে হয়। ওকে, দেওয়ার পরে আপনার রোদে দিই। হুম হুম। রোদে যখন শুকে গেল আঠাটা, হুম, তখন পাতলা মুখের জায়গাটাই মাটি দিতে হয়। আচ্ছা, মাটি দেওয়ার পরে সুতি কাপড় আচ্ছা, কাদায় ভিজিয়ে ওটার উপরে কাপড় দিতে হয়। ওকে, কাপড় দেওয়ার পরে আপনার হালকা রোদে জলটা যেমন মরে, হুম, মরার পরে আমাদের কর্নি আছে এই ধরনের, ওই কর্নি দিয়ে আমরা পালিশ করি। আচ্ছা, পালিশ করে চোখ মুখ যা আছে স্যাম করে সমস্ত দিলাম। কিছু হ্যাঁ। তৈরি করেন। ওটা 2বার 3বার পালিশ করতে হয়, হালকা হালকা রোদে দিয়ে শুকনো করতে হয়। হুম, তারপরে ওটা তবে জিনিসটা একদম প্লেন হয় প্লেন বা হয়, নিখুঁত হয়। নিখুঁত হয়। নিখুঁত 4বার পালিশ করার পরে রোদে দিয়ে দিই 8 ঘন্টা। আচ্ছা, 8 ঘন্টা যখন কাগজটা ওই মাটি সবকিছু শুকিয়ে গেল, হুম, পিছনটা কিন্তু শুকবে না, কাঁচা মাটিটা। আচ্ছা, আমরা বুঝে যাই যে হ্যাঁ শুকিয়ে গেছে, হুম, তখন পিছনে আমরা এরকম কোলে মুখোশটাকে পুরো উঠে নিয়ে আর কুড়ে বের করে দিই মাটিটা। আচ্ছা, আচ্ছা, ওই মাটিটা মানে একবার বানাইলে ওটা একবারেই হবে, একবারই হবে, এটার কোনো ডাইস ফাইস না, হাতে ডাইস আমরা নেই, হাতে পুরোটাই হ্যান্ডমেড আর কি, হ্যান্ডক্রাফটেড। আচ্ছা, কুড়ে বের করে দিলাম মাটি, আবার রোদে দিলাম, ভিতরটা শুকিয়ে গেল, হুম, সাইড গুলো কেটে আবার কাগজ ছেটে দিলাম। আচ্ছা, কাগজ ছেটার পরে রোদে দিয়ে শুকিয়ে গেল, শুকনোর পরে রং করলাম। আচ্ছা, রং করলাম যে যেটা যা রং আছে, যেরকম যেটার হ্যাঁ, রং রং। সেই রকম, ঠিক, মহিষাসুর বা সিংহ, দুর্গা, যেটা যেটা যেরকম সেই রকম রং করেন। কালার করার পরে হয়ে এই ডেকোরেশনের কাজ চলছে। যেরকম এই মুখোশটাই আমি দেখছিলাম যে এই এটা মুখোশটা- মহিষাসুর হবে। মহিষাসুরটা আর কি, এইটা অরিজিনাল, আপনি যেটা বলছিলেন এটা হুম, অরিজিনাল হুম। ছৌ নাচের মুখোশ আর কি, মানে এটা হ্যাঁ। কোনো রেপ্লিকা বা কিছু নয়, এটা না। অ্যাকচুয়ালি নাচ হলে এটা হ্যাঁ, মানুষ, এটা যারা নাচ করতে নিয়ে যাবে তখন চোখগুলো ফুটো করে দিই। মানে কেউ যদি অরিজিনাল ছৌ নাচের মুখোশ কিনতে চায়, হুম। রেপ্লিকা না, তাহলে আপনার কাছে পেয়ে যাবে আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে এতগুলো কাজ আপনি বললেন, হুম। এগুলো করতে মোটামুটি এই একটা মুখোশের এই এতগুলো প্রসেস হতে কতদিন টাইম মুখোশটা লাগে? তৈরি করতে 2 দিন সময় লাগবে। একটা মুখোশ 2 দিন টাইম লাগে তৈরি করতে? আচ্ছা, তারপরে একদিন রং ডেকোরেশন, মানে 3 দিন লাগবে। 3 দিন আপনার একটা মুখোশ লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ।